2006 সালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা ছাড়ার পর আগামী 28 অক্টোবর ক্ষমতার বাইরে বিএনপি পূর্ণ করবে 10 বছর। দলটির নীতি নির্ধারকরা বলছেন, খুন, গুম, হামলা মামলায় জর্জরিত বিএনপি কর্মীদের মাঝে হতাশা থাকলেও তা সাময়িক। তাদের দাবি, নিরপেক্ষ নির্বাচনে বিএনপির বিজয় ঠেকানো যাবে না। তাদের সাথে কথা বলে জানাচ্ছেন তৌহিদ শান্ত। স্বৈরাচার বিরোধী দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে 1991 সালে যখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসে, তখন প্রথমবারের মতো গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি। 1996 বিতর্কিত 15 ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে 45 দিন সরকার চালালেও সপ্তম জাতীয় সংসদে পরাজিত হয় তারা। এরপর 2001 সালে জামাতকে সঙ্গে নিয়ে আবারও অষ্টম সংসদে খালেদা জিয়ার নেতৃত্বে তৃতীয়বারের মতো সরকারে আসে বিএনপি। আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণঢালা ধন্যবাদ জানাই এদেশের সকল ভোটারকে, যারা সকল ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়েছেন। 2007 সালে 1/11 আলোচিত সরকারের আমল থেকেই ক্ষমতায় নেই তারা। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও বিএনপির ভাগ্যে শিকে ছেড়েনি। নির্বাচনের জন্য যে অনুকূল পরিবেশ দরকার, সুষ্ঠু পরিবেশ দরকার, সেই অনুকূল সুষ্ঠু পরিবেশ তৈরি করার দায়িত্ব সরকারের এবং জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে। জরুরি অবস্থার মধ্যে নির্বাচন কখনো সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। এরপর থেকেই ক্ষমতার বাইরে রয়েছে দেশের অন্যতম বড় এই রাজনৈতিক দল। নেত্রী এখনো বয়সও হয়েছে, অসুস্থ বটে, সুস্থ যে তাও না, কারণ তার দিকে তাকালে মনে হয় যে একটা নিঃসঙ্গ জীবনের মধ্যে আছেন তিনি। তার প্রতিপক্ষ মানে যেভাবে নির্যাতন তার উপর বা তার লোকজনের উপর করছেন, মানে এইগুলো না করলেও চলতো। হতাশার কথা স্বীকার করলেও এই নেতারা বলছেন, এই মুহূর্তে বিএনপির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। তো বিএনপি আছে কি নাই সেটা সবচেয়ে ভালো উত্তর দিতে পারে সরকার। বিএনপি যদি নাইবা থাকবে তাহলে এত খুন, এত গুম, এত মামলা, এত গ্রেপ্তার, এত নির্যাতন কেন? অর্থাৎ বিএনপি একটা শক্ত অবস্থা নিয়ে আসছে এবং বিএনপি জনপ্রিয়তাও জনগণের কাছে শীর্ষে। নিরপেক্ষ যে 3টা মেয়র নির্বাচন হলো, 3টা নির্বাচনে বিএনপি বহু বিশাল ভোটে জয়ী হয়েছে। তারপর থেকে কিন্তু নির্বাচনী প্রক্রিয়া পরিবর্তন হয়ে গেছে। নির্বাচন আর নিরপেক্ষ হওয়ার কোন সুযোগ নাই। বিএনপির আজকে জনপ্রিয়তার কারণে কিন্তু দেশে একটা নিরপেক্ষ নির্বাচন হতে পারছে না। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। তনু, আফসানা, রিশা, এরপর খাদিজা, একের পর এক হত্যা কিংবা হত্যার চেষ্টা। ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে কারণগুলো একটি আরেকটির সঙ্গে সম্পৃক্ত। গবেষকরা বলছেন, বিচারের দীর্ঘসূত্রিতা এই ধরনের অপরাধ সমাজে বারবার ঘটাতে উদ্বুদ্ধ করছে, অপরাধীকে বেপরোয়া করছে, ইঙ্গিত দিচ্ছে গভীর সামাজিক ব্যাধির। শাফিয়াজ জাসনার রিপোর্টে দেখুন বিস্তারিত। সোহাগী জাহান তনু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী। 20 মার্চ বিকেলে টিউশনি করতে গিয়ে আর ফেরেনি তনু। পরিবার জানায়, ধর্ষণের পর সেনানিবাস এলাকায় মেলে তনুর মৃতদেহ। 7 মাস পেরিয়ে গেলেও এই হত্যা মামলায় তেমন অগ্রগতি নেই। আমার সোনার মানিক হয়ে গেল, আমি এটার বিচার চাই। আরেক শিক্ষার্থী আফসানা ফেরদৌস পড়তেন মিরপুরের সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির স্থাপত্যবিদ্যায়। সম্পর্কের টানাপোড়েনে প্রাণ দিতে হয় তাকে। ঘটনার পর থেকে মামলা না করার জন্য মোবাইলে আফসানার পরিবারকে হুমকি দেওয়া হয়। অপরাধী এখনো ধরাছোঁয়ার বাইরে। আমি সরকারের কাছে সুবিচার চাচ্ছি। নৃশংসতার ঘটনা এখানেই শেষ নয়। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এবছরের আগস্টে রাজধানীর ওয়েস্ট স্কুলের শিক্ষার্থী রিশাকে দিনে দুপুরে ফুটওভার ব্রিজের উপর ছুরিকাঘাত করে এক দুর্বৃত্ত। 3 দিন হাসপাতালে মৃত হামলা। যে পরিবারের বাবা মা ভাই বোনদের সঙ্গে একত্রে। খবরের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকুন।
আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। অতীতে মংলা বন্দরকে বলা হতো নিঝুমপুরী। সেই নীরবতা ভেঙে 10 বছরে বন্দরটি সামনে এগিয়েছে। বন্দরটির আধুনিকায়নের যে স্বপ্ন দক্ষিণাঞ্চলবাসী দেখে আসছে তা এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। চীন সরকারের সঙ্গে চুক্তির ফলে অমূল পাল্টে যাবে মংলা বন্দর। প্রতিনিধি শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। পদ্মা সেতু চালু হলে মংলা বন্দরের ব্যবহার কয়েক গুণ বাড়বে। চীন সরকারের বিনিয়োগ বন্দরের উন্নয়নের গতি ফেরাবে। চীনের সঙ্গে সমঝোতা স্মারক সই হওয়ার মধ্য দিয়ে বন্দর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন প্রায় নিশ্চিত হয়েছে। এই প্রকল্পটি চালু হলে বাড়বে কর্মসংস্থান। বন্দরের উন্নয়ন হবে, খুলনাবাসীর অনেক কর্মসংস্থান আসবে। এখানে এই অঞ্চলের লোকজনের কাজের চাহিদা বেড়ে গেছে, এখানে জায়গায় আমরা ব্যবসা বাণিজ্য করতেছি, আরো উন্নত হবে এই অঞ্চল। মংলা রেল ব্রিজ, রূপসা রেল ব্রিজ হওয়াতে আমরা অনেক উন্নয়নের দিকে আগাইছি। মংলা থেকে ঢাকা পর্যন্ত উন্নত সড়ক ব্যবস্থা থাকা সত্ত্বেও শুধু অনিয়মিত ফেরি পারাপারের ব্যবস্থার কারণে রাজধানী থেকে রয়ে গেছে অনেক দূরে। সেজন্য দেশের শিল্প ও বাণিজ্য সেক্টর চট্টগ্রাম বন্দরকেই বেশি প্রাধান্য দিয়ে আসছে। সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু চালু এবং রেলপথ বন্দরের সঙ্গে যুক্ত হলে এই অবস্থার পরিবর্তন হবে। ডিপিজেড আছে, সেখানে নতুন শিল্প কলকারখানা আরো গড়ে উঠবে। শুধু তাই নয়, আমাদের এই অঞ্চলে যদি গ্যাস আসে তাহলে এই পাইপলাইনের মাধ্যমে তাহলে হবে কি আমাদের এই অঞ্চলে দেশি বিদেশি বিনিয়োগ এবং শিল্প কলকারখানা গড়ে উঠবে। এখন আর মংলা বন্দর সংকটের ভিতর দিয়ে যাচ্ছে না। সংকট মংলা বন্দরের ছিল, সংকট আমরা একে একে কাটিয়ে উঠছি। এই প্রজেক্টটা করলে যেটা বন্দর লাভবান হবে সেটা এক কথায় বলতে গেলে হিউজ লাভবান হবে। সেতু চালু হলে ঢাকার সাথে সড়ক পথে মংলা বন্দরে যাতায়াতের পথ চট্টগ্রাম বন্দরের চেয়ে কমবে প্রায় 95 কিলোমিটার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাস হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ না করে পুনরায় তদন্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে সিলেট মহানগর হাকিম 3-এর বিচারক হরিদাস কুমারের আদালতে অভিযোগপত্রের ওপর শুনানি শেষে আদালত অভিযোগপত্রে ত্রুটি থাকায় পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। গত 28 আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা সিআইডির পুলিশ পরিদর্শক আরমান আলী 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এই মামলায় গ্রেপ্তার দেখানো 10 জন আসামিকে মামলা থেকে অব্যাহতি দেন তদন্তকারী কর্মকর্তা। 2015 সালের 12 মে সিলেট নগরীর সুবিদ বাজারে নিজ বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় অনন্ত বিজয় দাসকে। হত্যার একদিন পর তার বড় ভাই বাদী হয়ে সিলেট মহানগরের বিমানবন্দর থানায় অজ্ঞাত 4 দুর্বৃত্তকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। থাইল্যান্ডের রাজা ভূমিবল বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জি মং কিম বলেছেন, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে বিশ্বব্যাংকের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বরিশালের বেশ কিছু উন্নয়ন প্রকল্প ঘুরে দেখার সময় সাংবাদিকদের তিনি এই কথা বলেন। এর আগে সকাল 9টায় তিনি বরিশালে পৌঁছান। সেখানে বিশ্বব্যাংকের সহায়তায় কয়েকটি বেসরকারি সংস্থার উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন তিনি। এ সময় তিনি গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের চিত্র সচক্ষে প্রত্যক্ষ করেন। কিছুক্ষণের মধ্যে তিনি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। We provided some financing and we've provided some technical assistance, but the best thing about this project is that some of the women who didn't know anything about the raising of cows have now become experts and in turn are helping their fellow villagers become better at raising cattle. Others are learning how to do fish farming, and you can see that the knowledge is spreading and that people are now going from unable to send their children to school to making a good monthly salary. প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে একটি শিশুও শিক্ষা বঞ্চিত থাকবে না। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সকালে রাজধানীর খামারবাড়িতে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই অঙ্গীকার করেন। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের অধিকার রক্ষায় তার সরকার কাজ করে যাচ্ছে। মানুষ এই দেশে ক্ষুধার্ত থাকবে না, গৃহহারা থাকবে না। প্রতিটি শিশু স্কুলে যাবে, পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে, নিজেদের ভিতরে মেধা বিকাশের সুযোগ হবে।
সেই ধরনের একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা, এটাই আমার লক্ষ্য। আর আমি চাই না এই জঙ্গিবাদ সন্ত্রাস আমাদের দেশে থাকুক, কারণ এই জঙ্গিবাদের সবচেয়ে বড় আঘাত তো আমরাই পেয়েছি। এদেশে একটা শান্তির দেশ হবে, উন্নত দেশ হবে, সমৃদ্ধশালী দেশ হবে। আজকে যারা শিশু কিশোর, আগামী দিনে যারা দেশের কর্ণধার, তাদেরকে বলবো দেশের জন্য, জাতির জন্য সবসময় যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। ঘাতকের দল চেয়েছিল জাতির পিতাকে হত্যা করে, ছোট্ট শিশু রাসেলকে পর্যন্ত হত্যা করে এই বাঙালি জাতির সমস্ত অর্জন নস্যাৎ করতে, কিন্তু আজকে তা পারেনি। আমরা ঘুরে দাঁড়িয়েছি। আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনে গুরুত্বপূর্ণ পদ পাবে প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়, এমনটাই প্রত্যাশা রংপুরবাসী। একই সাথে তাকে রংপুর থেকে কাউন্সিলর মনোনীত করায় খুশি এই এলাকার সর্বস্তরের মানুষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র জয়ই ভবিষ্যতে জাতিকে নেতৃত্ব দেবেন এমন প্রত্যাশাও তাদের। রংপুর থেকে ওয়াদুদ আলীর তথ্যচিত্রে বিস্তারিত। 2010 সালের 25শে ফেব্রুয়ারি রংপুর থেকে দলের প্রাথমিক সদস্য হন সজীব ওয়াজেদ জয়। নেতাদের আশা, এবারের সম্মেলনে তাকে দলীয় গুরুত্বপূর্ণ পদে বসাবে বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী 22 ও 23 অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলন। সম্মেলনে রংপুর জেলা আওয়ামী লীগের 1 নম্বর কাউন্সিলর মনোনীত হয়েছেন সজীব ওয়াজেদ জয়। এতে করে আনন্দিত দলীয় নেতাকর্মী সহ এই অঞ্চলের মানুষ। আধুনিক শিক্ষায় শিক্ষিত, তার মতো লোক আওয়ামী লীগে আসবেন, আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন, এটা তো স্বাভাবিক। সে সক্রিয় রাজনীতিতে অংশ নিয়ে এই অঞ্চলের উন্নয়নের ভূমিকা রাখতে পারে। জয়কে কাউন্সিলর করা হয়েছে, এটা রংপুরবাসীর জন্য গৌরব। তার কারণেই আমরা বাংলাদেশের প্রতিটি জায়গায়, প্রতিটি সেক্টরে ডিজিটাল বাংলার রূপান্তর দেখতে পাচ্ছি। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বিশ্বে পরিচিতি পায় বাংলাদেশ। তাই সক্রিয় রাজনীতিতে তার পদার্পণে গতানুগতিক রাজনীতির বাইরে গণমুখী ও ইতিবাচক রাজনীতির চর্চা আরও গতিশীল হবে, এগিয়ে যাবে বাংলাদেশ, উজ্জীবিত হবে নতুন প্রজন্ম, মত রাজনৈতিক বিশ্লেষকদের। এদেশকে আমরা উন্নত দেশে পরিণত করবার জন্য যে যুদ্ধটা, সেই যুদ্ধটা আমরা জয় করবই। জয় মানুষ পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আমরা গর্বিত দেশ, গর্বিত বাংলাদেশ, সেই গর্বিত বাংলাদেশের সন্তান বা গর্বিত বাংলাদেশের মানুষ। সুতরাং এই যে আমাদের গর্ব, এই গর্বটা একমাত্র বয়ে আনতে পারে সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয়ই আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেবে, এমনটাই প্রত্যাশা রংপুর সহ উত্তরাঞ্চলের মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।